স্মার্ট বায়ো কম্পোজিট বলতে আপনি কি বুঝাচ্ছেন? এটি কি সাধারণ বায়ো কম্পোজিট থেকে আলাদা? মানে দুইটা ডিফারেন্ট জিনিস যখন একসাথে মিক্সার করা হয়, এটা বিভিন্ন অনুপাতে হতে পারে। একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে, মেধাবী জাতি তৈরি করতে হলে তো আমাদেরকে বিজ্ঞানের প্রসার ঘটাতে হবে। যে দেশে মানুষ নেই তারা যে কত কষ্টে আছে, এটা যাদের নেই তারাই শুধু বুঝতেছে। এখন আপাতত স্যার আমি সেকেন্ড মাস্টার্সের প্ল্যান করি, আর আর্লি চাইল্ড এডুকেশনের উপরে স্যার আমি একটা গবেষণা কাজ করতেছি রাজশাহী ইউনিভার্সিটির সঙ্গে। মালয়েশিয়াতে এই সাবজেক্ট সম্পর্কে কেমন কি সুবিধা আছে? ইউনাইটেড নেশনস জব করা, ইউনাইটেড নেশনস সোশ্যাল সায়েন্সের এই ফিল্ডগুলোতে প্রচুর লোক নেয় তারা, যেটা আমাদের দেশের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা জানেই না। বিজ্ঞানী.org এর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের ইন্টারভিউ সেশনে আমাদের সাথে যুক্ত হয়েছেন ইউনিভার্সিটি মালয়েশিয়া সারাওয়াক এর অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডক্টর মোহাম্মদ রেজাউর রহমান। স্যারের গবেষণার বিষয়বস্তু স্মার্ট বায়ো কম্পোজিট এবং সবুজ শক্তি। আজকে আমরা স্যারকে আমাদের সাথে যুক্ত করেছি। আমরা স্যারের সাথে আলোচনা করব স্যারের গবেষণার বিষয়বস্তু নিয়ে এবং মালয়েশিয়া উচ্চশিক্ষা নিয়ে, এবং সেই সাথে স্যারের গবেষণার বিষয়বস্তুটা আমরা সহজ সরল ভাষায় সবার মধ্যে উপস্থাপন করে দর্শকদের বোধগম্য উপযোগী করে তুলব, এবং সেই সাথে স্যার থেকে আমরা উচ্চশিক্ষার জন্য দিক নির্দেশনা নেব, এবং সেই সাথে আমরা তরুণ গবেষকদের উদ্দেশ্যে স্যারের কিছু পরামর্শ নিব। আজকে আমরা আমাদের প্রোগ্রামটিকে দুটি ভাগে ভাগ করেছি। প্রথম পর্বে থাকবে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমরা স্যারের সাথে আলোচনা করব, প্রশ্নোত্তরের মাধ্যমে আমাদের পরবর্তী পর্বটা শুরু হবে। স্যারের সাথে আমার আলোচনা শেষ হয়ে গেলে আমি দর্শকদের প্রশ্নোত্তরের পর্বের জন্য সুযোগ দেব। এই সময় দর্শকরা স্যারকে প্রশ্ন করতে পারবে এবং স্যার দর্শকদের প্রশ্নের উত্তর দেবে, এবং এরই মধ্য দিয়ে শেষ হয়ে যাবে আজকে আমাদের আলোচনা পর্বটি। আজকে এখন আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ রেজাউর রহমান। ধন্যবাদ স্যারকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্যার, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আপনারা কেমন আছেন? আমাদের সাথে যুক্ত হয়ে স্যার আপনার অনুভূতিটা একটু যদি ব্যক্ত করতেন সংক্ষেপে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর ইনভাইটেশন। হ্যাঁ, খুব ভালো লাগছে আপনাদের সাথে প্রোগ্রামে যুক্ত হতে পেরে। আর আমার কথা থেকে যদি বা আমার রিসার্চের কাজের থেকে যদি কেউ ইন্সপায়ার হয়ে ভালো কিছু করতে পারে বা ভালো কিছু হয়, সেদিক থেকেও আমি খুব খুশি হব। স্যার, আপনার শিক্ষা জীবনটা যদি একটু সংক্ষেপে আলোচনা করতেন দর্শকদের জানার আমার সুবিধা। শিক্ষা জীবন, আমি একেবারেই গ্রামের ছেলে। ছোটবেলায় গ্রামের স্কুলে পড়াশোনা করছি। এটা কুষ্টিয়া জেলার কুমারখালী থানার একদম অজপাড়া গ্রাম। তারপরে সেখান থেকে আমাদের পাশের উপজেলা কুকসা উপজেলা, কুকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি। এরপরে আমি ঢাকাতে চলে যাই, ঢাকাতে সরকারি তিতুমির কলেজ থেকে এইচএসসি। তারপরে ময়মনসিংহ এগ্রি ইউনিভার্সিটিতে 6 মাস পড়াশোনা করি। তারপরে ভালো লাগে না, ওই ইউনিভার্সিটি ছেড়ে চলে আসি। এরপরে ভর্তি হই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রিতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি থেকে অনার্স এবং মাস্টার্স শেষ করি, এবং ফার্স্ট ক্লাস থার্ড ছিলাম আমি। এরপরে মাস্টার্স শেষ করে বুয়েটে এমফিলে ভর্তি হই। সো এমফিল করা অবস্থায় আমি বাইরে যাওয়ার জন্য বিভিন্ন দেশে স্কলারশিপের জন্য চেষ্টা করি। তো প্রথমে মালয়েশিয়ায় একটা সুযোগ পাই, এরপরে অস্ট্রেলিয়াতেও সুযোগ পাই। তো মালয়েশিয়ায় চলে আসি এমফিলের লাস্টের দিকে, তখন আমার ডিগ্রি হয় না। এমফিলের কাজের 2টা পাবলিকেশন হওয়ার পরে যেখানে অ্যাপ্লাই করছি সেখান থেকে রেসপন্স পেয়েছি এবং আমার স্কলারশিপও হয়েছে। তো মালয়েশিয়ায় চলে আসার পরে এখানে 6 মাস হওয়ার পরে অস্ট্রেলিয়া থেকে আবার অফার পেয়েছিলাম। তো অস্ট্রেলিয়ায় আর যাওয়া হয় নাই, এখানেই শেষ করলাম ডিগ্রি শেষ করার আগে এরা আবার অফার দিল চাকরির। তো অ্যাট দ্য সেম টাইম আবার সৌদি আরবের কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি থেকেও জবের অফার পেলাম। আরব আমিরাতের একটা ইউনিভার্সিটি থেকে অফার পেলাম। তো ওদিকে আর যাওয়া হলো না, যেহেতু আমি এটাকে নিজের ইউনিভার্সিটি মনে করলাম। আমি ইউনিভার্সিটি থেকে ডিগ্রি করলাম, এরা যেহেতু অপরচুনিটি দিল, সুযোগ দিল, এখানে থেকে গেলাম।
তো এখানে পিএইচডি করে এখানে জয়েন করলাম। প্রথমে লেকচারার, তারপরে সিনিয়র লেকচারার, যেটাকে আমাদের দেশে বলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এরপরে অ্যাসোসিয়েট প্রফেসর, সামনে আর একটা ধাপ আছে প্রফেসর হওয়ার। এটা মোটামুটি আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড। স্মার্ট বায়ো কম্পোজিট বলতে আপনি কি বোঝাচ্ছেন? এটি কি সাধারণ বায়ো কম্পোজিট থেকে আলাদা? স্মার্ট বায়ো কম্পোজিট বুঝতে হলে আগে কম্পোজিট বুঝতে হবে। কণিকা। কম্পোজিট আসলে বাই ডেফিনেশন more than two component when we combine together or we compose together to produce different type of material, that is called composite. মানে দুইটা ডিফারেন্ট জিনিস যখন একসাথে মিক্সার করা হয়, মিশানো হয়, এটা বিভিন্ন অনুপাতে হতে পারে। তারপরে একটা যখন নতুন আর একটা জিনিস তৈরি হয়, সেটাকে বেসিক্যালি আমরা কম্পোজিট বলি। এবং এটাকে এই ডেফিনেশনটা একটা কনভেনশনাল ডেফিনেশন। বাট ডে বাই ডে তো রিসার্চের অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, টেকনোলজি অনেক অ্যাডভান্স। এই কারণে এখন কম্পোজিটের যে ডেফিনেশনের মধ্যেও এখন অনেক চেঞ্জ আসছে, ক্লাসিফিকেশন হয়েছে, ডিফারেন্ট টাইপ অফ ক্লাসিফিকেশন। তো ওয়ান অফ দ্য ক্লাসিফিকেশন এটাকে বলা হয় বায়ো। আমরা বলছি এই কারণেই আমাদের এই কম্পোজিটটা বায়োডিগ্রেডেবল, মানে বায়োবেসড। আমরা বায়ো ম্যাটেরিয়াল নিয়ে যে কম্পোজিটটা তৈরি করছি, সেই কম্পোজিটটা বায়ো কম্পোজিট বলছি। এবং এখানে আরেকটা ওয়ার্ড আমরা যুক্ত করছি, স্মার্ট। সো স্মার্ট meaning that the composite itself has some unique properties. মনে করেন যে আমি একটা কম্পোজিট দিয়ে, বায়ো কম্পোজিট দিয়ে, স্মার্ট বায়ো কম্পোজিট দিয়ে একটা পানির লাইন, একটা পানির পাইপ লাইন তৈরি করলাম, একটা এক্সাম্পল। তো এইটা কি হতে পারে, আমাদের তো দেশের তাপমাত্রার পরিবর্তন হয়, শীতকাল আছে, গ্রীষ্মকাল হয়, ঠিক না? তো শীতকালে তো টেম্পারেচার কমে যায়, গ্রীষ্মকালে টেম্পারেচার বেড়ে যায়। তো স্মার্ট কম্পোজিটের যে কোনো কম্পোজিট দিয়ে যে কোনো অ্যাপ্লিকেশনে গেলে যেটা হবে, সেটা হচ্ছে কি, সে নিজেই এই সেন্সরের ইয়েটা কাজ করবে, মানে নিজে থেকেই। মানে শীতকালে সে সংকুচিত হবে, গরমকালে সে নিজে থেকেই প্রসারিত হবে। মানে পানির ফোর্স যদি বেশি আসে, সে নিজে থেকেই পাইপটা হবে, সম্প্রসারিত হবে, মানে বড় হয়ে যাবে। আবার পানির ফোর্স কমে গেলে ও নিজে থেকে সংকুচিত হবে। তো এটা সহজভাবে বললাম যে বেসিক ডিফারেন্স কনভেনশনাল কম্পোজিট, নর্মাল বায়ো কম্পোজিট এন্ড স্মার্ট বায়ো কম্পোজিট। নর্মাল বায়ো কম্পোজিট তার এই প্রসেসগুলো থাকে না, সেন্সরিং অ্যাপ্লিকেশন গুলো তার মধ্যে কাজ করে না, কিন্তু স্মার্টের এই কাজটা সেখানে আছে। যেমন আরেকটা আছে শার্ট মেমোরি। এখানে যে কাজটা হয়, মনে করেন কম্পোজিটটা আমরা যেটা তৈরি করছি, সেটার মধ্যে আমরা সেলুলোজ, ন্যানোসেলুলোজ এবং সেলুলোজ, ন্যানোসেলুলোজ এটাও আমরা এক্সট্রাক্ট করছি ন্যাচারাল রিসোর্স থেকে। সেটা হতে পারে পাট থেকে, হতে পারে সুগার ব্যাগাস থেকে, হতে পারে। এটা আমাদের দেশ তো এগ্রিকালচার প্রধান দেশ, তো আমাদের দেশে তো প্রচুর এগ্রিকালচার রেসিডিউ আছে। মনে করেন ধানের খড়, গমের খড়, ঠিক না, ধানের তুষ, এগুলা সবই কিন্তু এগ্রিকালচারাল রেসিডিউ। তো এগুলো সবই সেলুলোজে পরিপূর্ণ। কিন্তু আমরা যারা নর্মাল মানুষ, তারা তো আর এগুলা বুঝবে না এর মধ্যে কি আছে না আছে। তো আমরা যারা এগুলো নিয়ে কাজ করছি, তারা আমরা জানি এতে কি আছে। তো সেলুলোজটা যদি আমরা এক্সট্রাক্ট করে নিই এবং এই সেলুলোজের মধ্যে যদি আমরা কিছু সেন্সরিং অ্যাপ্লিকেশন ঢোকায় দিয়ে ওটা যদি কম্পোজিট তৈরি করে ফেলি, তখন এই সেন্সর এটাই তখন সিগন্যাল দিতে থাকবে। এটার ডাইভার্সিভ অ্যাপ্লিকেশন আছে, এটা ড্রাগ ডেলিভারিতে অ্যাপ্লিকেশন আছে, মানে মেডিকেল সায়েন্সে। মনে করেন যে
আপনাকে আপনার আপনি একজন ফিভার পেশেন্ট, মানে জ্বর আসছে, আপনাকে স্যালাইন পুশ করা লাগবে, ঠিক আছে? তো স্যালাইন পুশ করা লাগবে, তো স্যালাইনের যে ব্যাগটা তৈরি করা হয়েছে ওটা বায়োকম্পোজিটের, ঠিক আছে? কারণ কিন্তু আমাদের জন্য মারাত্মক ক্ষতিকারক। এখন সেটা যদি আমরা প্লাস্টিক ব্যাগে স্যালাইনটা ব্যবহার করি তাহলে এটা তো আমাদের শরীরের জন্য ক্ষতিকারক হবে। হ্যাঁ, তো আমরা যখন এটা দিয়ে করার পরে যেটা হবে, এখানে ফাংশনটা কি, আমি ওই জিনিসটাই ডিফারেন্সিয়েট করছি। এটা যদি স্মার্ট হয় তাহলে টেম্পারেচার তো আর সবসময় একরকম থাকবে না। জ্বর যখন টেম্পারেচার বেশি, তখন সে এক ধরনের ড্রাগ ডেলিভারি সে কন্ট্রোল করবে, রিলিজ করবে বডিতে। যখন টেম্পারেচার কমে গেল, কমার সাথে সাথে সে নিজেই এটাকে অটো ডিটেক্ট করবে এবং সে কি পরিমাণে এর পরে দরকার সেই পরিমাণে সে বডিতে সাপ্লাই দিবে। এইটা হচ্ছে ডিফারেন্স নরমাল কম্পোজিট, কনভেনশনাল কম্পোজিট, নরমাল বায়োকম্পোজিট এন্ড স্মার্ট বায়োকম্পোজিটের মধ্যে তফাৎ। সো দ্যাটস ওয়াই স্মার্টটা এখন খুবই এসেনশিয়াল। মনে করেন ফুড প্যাকেজিং, আপনি ফুড প্যাকেজ করলেন, এই আমাদের এই কম্পোজিট ফিল্ম দিয়ে, স্মার্ট কম্পোজিট ফিল্ম দিয়ে আপনি একটা ফুড প্যাকেজ করলেন। মনে করেন আপনার ফুড পচে গেছে ভিতরে, ঠিক আছে? তো আপনি বুঝতে পারতেছেন না, বাইরে থেকে বোঝা যাবে না। বাইরে থেকে তো আপনি কিছু মনে করেন এটা ট্রান্সপারেন্ট অলসো, কিন্তু আপনি নিচে বুঝতে পারছেন না আপনার ওই ভিতরে ওটা ইয়ে হয়ে গেছে, ডিটোরেট হয়ে গেছে বা ডিকম্পোজ হয়ে গেছে, এই ধরনের কিছু হয়েছে, বুঝতে পারবেন না। কিন্তু এর ভিতরে সেন্সরিং অ্যাপ্লিকেশনটা থাকার কারণে সে কি করবে, সে যদি আপনি হোয়াইট কালারের হয় বা ট্রান্সপারেন্ট হয়, ডিফারেন্ট কালার শো করে আপনাকে বলবে যে তোমার খাবার নষ্ট হয়ে গেছে, পচে গেছে। তো এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট স্মার্ট বায়োকম্পোজিটের বেলায়। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? স্যার, এটা কি প্লাস্টিক বা সিনথেটিক কম্পোজিটের কার্যকর বিকল্প হতে পারে? আপনি অলরেডি বলেছেন যে এইটা তো আসলে আমরা যে পলিমারটাও তো তৈরি করছি ইয়ে থেকে, নেসার থেকে। আমি আপনাকে বলি, আমরা যে কনভেনশনাল যে পলিমারটা পাই সেটা পাই হচ্ছে পেট্রোলিয়াম বেস থেকে, ঠিক আছে? পলিভিনাইল ক্লোরাইড, সেটা আসে পেট্রোলিয়াম থেকে। তো এটা দিয়ে যে পলিথিন ব্যাগ, প্লাস্টিক বোতল থেকে শুরু করে যত রকমের প্লাস্টিক, চেয়ার টেবিল যত যা আছে, এখন তো প্লাস্টিক ছাড়া আমাদের চলাই কঠিন। হ্যাঁ, তো সবই এই কনভেনশনাল প্লাস্টিক। আচ্ছা, এখন এই কনভেনশনাল প্লাস্টিকের বিকল্প তো এখন যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে, কারণ এটা তো রিসাইকেলিং হয় না, রিসাইকেলিং করাও সম্ভব না, এটা খুবই ব্যয়বহুল। তো আমাদের খাল বিল, ড্রেন গুলো ভরে যাচ্ছে প্লাস্টিক ব্যাগে, আমাদের নদীগুলো দূষিত হচ্ছে, ইভেন কি আমাদের ওশান গুলো পর্যন্ত এখন প্লাস্টিকের পলিউশনে দূষিত হয়ে যাচ্ছে। এটা একটা বড় অ্যালার্মিং ফর হিউম্যান বিং, নট অনলি ফর বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড। সেম সিনারিও, সেম সিচুয়েশন। তো এখন তো বিকল্প কিছু চিন্তা করতে হবে, কি অল্টারনেটিভ হতে পারে। পলিমার আমাদের লাগবে, পলিমার ছাড়া আমরা চলতে পারবো না। আমাদেরকে এটা 21st সেঞ্চুরি, এটা প্লাস্টিক আমাদের দরকার, কিন্তু প্লাস্টিক হতে হবে বায়োডিগ্রেডেবল, পরিবেশ বান্ধব। হ্যাঁ, তো সে পরিবেশ বান্ধব প্লাস্টিক আমরা পাবো কোথা থেকে? যেমন এই যে আমরা ছোটবেলায় জ্বর হলে আমাদের দেশে সাগু বলতো না, সাগু, ওটার নাম আসলে এদেশে সাগু বলে না, এটা সাগো বলে, সাগো। তো আমি যে স্টেটে এখানে আছি, এখানে প্রচুর সাগোর বাগান আছে। কাসাভা থেকেই তো তৈরি হয় এটা। কাসাভা হচ্ছে এক ধরনের গাছের রুট, মানে আমাদের দেশে যেমন কচু হয় না, ওই কচুর মতো ওইরকম এক ধরনের রুট কাসাভা এখানে হয়। কাসাভা, সাগো, তারপরে আছে আমরা বার্লি, গম, এটার স্টার্চ থেকেও আমরা বায়োডিগ্রেডেবল পলিমার তৈরি করতে পারি। তো এই পলিমার গুলোকে নিয়ে আমরা যখন সেলুলোজটা আমরা নিতে পারি, যে কোনো লিগনোসেলুলোজিক মেটেরিয়ালস,
lignocellulosic materials. Lignocellulosic materials means that plant base. আপনি বোটানিতে পড়তেছেন তো না জুলজি? বোটানি। বোটানির অনেক ভালো ভালো রিসার্চ আছে, অনেক পার্সপেক্টিভ আছে। হ্যাঁ, এগুলো মাদার সাবজেক্ট, তো এটা লাইফ সায়েন্সের একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শাখা। হ্যাঁ, ভালো পড়াশোনা করলে এর অনেক কিছু করার আছে, অনেক কিছু করা যায়। আমাদের দেশে তো এখন অ্যাপ্লাইড সাবজেক্টের ভিড়ে এই সাবজেক্টগুলোর কদর নেই, কিন্তু বাইরের দেশে তা না। বাইরের দেশে উল্টা, বাইরের দেশে সম্পূর্ণ উল্টা। আমাদের দেশের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে ওই যে সবই অ্যাপ্লাইড সাবজেক্ট গুলোর সব ডিমান্ড, কারণ ওগুলা পড়লে সহজে চাকরি পাওয়া যায়। হ্যাঁ, এই কারণে ওগুলার ডিমান্ড বেশি। তাছাড়া উন্নত দেশগুলোতে ওর কোনো দাম টাম কিছু নাই, ওকে পড়তেও চায় না। কারণ রিসার্চ গবেষণা করতে গেলে আবার তার মূলে ফিরতে হয়, অরিজিনে ফিরতে হয়। অ্যাপ্লাইড সাবজেক্টের কোনো রিসার্চ নাই, কোনো রিসার্চ হয় না। ওরা আবার ওই ব্যাক করে আসে, যারা অ্যাপ্লাইডও পড়ে, ইঞ্জিনিয়ারও হয়, তারা ব্যাক করে এসে ফিজিক্সের আসে, তাদেরকে আবার রিসার্চ করতে হয়। আসলে ওই তখন দেখা যায় যে সব ঘুরে ফিরে ওই আগে ওই ফিজিক্সের দরজায়, কেমিস্ট্রির দরজায়, জুলজির দরজায়, বোটানির দরজায়, এই আর নাই কিছু। কিন্তু আর গণিত, ম্যাথমেটিক্স, এই ম্যাথমেটিক্স দিয়ে দুনিয়ার এই যে কম্পিউটার যত যা কিছু এখন দেখতেছেন না, এগুলো সব ম্যাথমেটিক্সের অ্যাপ্লিকেশন। ঠিক আছে? আর এই যে বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এগুলো যা আছে সব ওই লাইফ সায়েন্স থেকে, ওই বোটানি জুলজি থেকে হয়েছে। আর এই অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, হাবিজাবি যত কিছু আছে, বায়োকেমিস্ট্রি, সব কেমিস্ট্রির শাখা। আর যত ইঞ্জিনিয়ারিং, এই মেকানিক্যাল নাট বল্টু থেকে শুরু করে যা হয়েছে সব ফিজিক্স থেকে। হ্যাঁ, তো আসল জায়গায় এগুলা। আর আগের দিনে এই সাবজেক্ট গুলো পড়তো সবই মেরিটোরিয়াস স্টুডেন্টরা। কিন্তু এখন ওই জগামগারা এগুলা পড়ে, আর ভালোগুলো সব ভর্তি হচ্ছে ওই যে 2 টাকা চাকরি করার জন্য ওই ইঞ্জিনিয়ারিং পড়ে, আর ওই অ্যাপ্লাইড সাবজেক্ট নিয়ে ব্যস্ত হয়। ওতে কিছু নাই। তো যাই হোক, কি জানি বলছিলাম, বায়োপলিমার যেটা আমরা সিনথেসিস করি, সেটা এই যে এইগুলো থেকে। আর ন্যাচারাল থেকে আমরা লিগনোসেলুলোজ বেসড যে ম্যাটেরিয়াল গুলো আছে, সেটা হতে পারে আমাদের দেশের কিন্তু প্রচুর। আমাদের দেশে এই ঘাসপালা, লতা পাতার কোনো অভাব নাই। ইভেন ধান, গমের ছোবরা ভরা। তো এগুলা থেকে আমরা এটাকে জিরো ওয়েস্ট বানায় ফেলতে পারি। কিভাবে? টোটালি সেলুলোজে কনভার্ট করতে পারি। আর সেলুলোজ এবং এই পলিমার মিলে আমরা যে কম্পোজিট তৈরি করব, এই কম্পোজিটের ব্যাপক অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এবং এটা বায়োডিগ্রেডেবল। আপনি ফেলে দিবেন মাটিতে, এটা মনে করেন উইদিন 2 উইকস পচে যাবে। ঠিক আছে? এ নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নাই। পানিতেও যদি আপনি ড্রেনেও ফেলে দেন, তাতেও কোনো সমস্যা নাই। 2 সপ্তাহের মধ্যে পচিয়ে ওটা একেবারে ফাঁস হয়ে যাবে, সার হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তো এটা পরিবেশ বান্ধব। আমাদের মেন কনসার্ন এখন হচ্ছে এনভায়রনমেন্ট নিয়ে। এই যে গ্লোবাল ওয়ার্মিং যেটা হচ্ছে, আমরা যে এখন এই কি জানি বলে থেকে যে প্লাস্টিক গুলো যেটা নিচ্ছি, পেট্রোলিয়াম বেস প্লাস্টিক, তারপরে আমরা যে তেলগুলা গাড়িতে পোড়াচ্ছি, পেট্রোল ডিজেল যেগুলো পেট্রোলিয়াম থেকে আসছে, তো এইগুলা যে পরিমাণে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করছে এইগুলো প্রসেসিং এর সময়, এই কার্বন ডাইঅক্সাইড প্লাস আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে সিমেন্ট ইন্ডাস্ট্রি ইজ দ্য মোস্ট কালপিট ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, 1 টন সিমেন্ট প্রডিউস করতে গেলে 2 টন কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন, এবং সেটা অ্যাটমসফিয়ারে ছেড়ে দিচ্ছে। তো সেগুলোই তো গ্রিন হাউস গ্যাস সৃষ্টি হচ্ছে, এবং তারাই গ্রিন হাউস তৈরি করছে, এবং গ্রিন হাউসের কারণেই আজকের এই যে অবস্থা সৃষ্টি হয়েছে, উষ্ণ হয়ে যাচ্ছে, মেরু অঞ্চলগুলো উষ্ণ হচ্ছে, বরফ গলে যাচ্ছে, সি লেভেল রাইজিং হয়ে যাচ্ছে। কখনো বৃষ্টি কন্টিনিউয়াস বৃষ্টি, আবার কখনো যখন খরা শুরু হচ্ছে তো কন্টিনিউয়াস, কোনো বৃষ্টির আলামত নাই। এগুলো সব এই হচ্ছে এই যে
গ্রিন হাউস ইফেক্ট মিনস দ্যাট আমরা এনভায়রনমেন্টের উপরে যথেষ্ট অত্যাচার চালাচ্ছি, হ্যাঁ, পরিবেশের উপরে। আমরা গাছপালারে তো সব কাটি কুটি সব পরিষ্কার করে ফেলছি। আর বাংলাদেশের পার্সপেক্টিভ তো কিছু বলবোই না, কারণ মানুষ তো এখন 18 কোটি না আল্লাহ জানে 40 কোটি হয়েছে কিনা কে জানে। বিগত 15-18 বছরে তো আসলে গোনাগুনি কিছু করে নাই। মাঝে মাঝে আমার কাছে মনে হয়, আমি যখন ঢাকা যাই নামি, আমার কাছে মনে হয় তা স্ট্যাটিস্টিক দেয় সম্পূর্ণ এটাও মিথ্যাচার করে, মানুষ মনে হয় 40 কোটি হবে। সো 200 মিলিয়নের উপরে ছাড়া কম না। তো যাই হোক, এরপরও আলহামদুলিল্লাহ মানুষ ভালোই আছে, খারাপ নেই। দুর্নীতিটা না থাকলে পরে কিছু একটা হয়ে যেত ওখানে। তো যাক, এখন কি আর বলবো, কিছু তো করার নাই, দেখা যাক সামনে ভালো কিছু হয় কিনা। তো এই আর কি মোটামুটি বায়োকম্পোজিট কনভেনশনাল প্লাস্টিকের বিকল্প, যেটা আমরা এখন not only in Malaysia, all over the world, those who are working in the field of material science and engineering or material chemistry or polymer chemistry or polymer engineering, they are trying to develop some alternative. Otherwise, if it is continue, then another 15 to 20 years, we don't know what happened in the world. It's very tough situation. এরপরে আর গ্রিন এনার্জি ট্রানজিশনের সবচেয়ে বড় বাধাগুলো কি আপনার মনে হয়? গ্রিন এনার্জি, জি, গ্রিন এনার্জি ট্রানজিশনে, কারণ আপনার গবেষণা বিষয়বস্তুতে দেখলাম যে গ্রিন এনার্জিও আছে। গ্রিন এনার্জি শুনেন, গ্রিন এনার্জিকে আমরা যেটাকে গ্রিন এনার্জি বলি, প্রথমত হচ্ছে সোলার, তারপরে হচ্ছে এই যে ওয়াটারটা ব্যবহার করি, উইন্ড। আমাদের হাইড্রো নেই, আমাদের একটা হাইড্রো আছে শুধু ওই পার্বত্য চট্টগ্রাম রাঙামাটিতে, এবং সেটা একেবারেই ছোট, মাত্র মনে হয় 100ও না, মনে হয় 50 মেগাওয়াট, একদমই ছোট। হ্যাঁ, ওদের কিছু হয় না। আর আমি এখানে যে সারাওয়াকে যেখানে আছি, এখানে 5টা হাইড্রো প্রজেক্ট, আর সবচেয়ে লেটেস্ট যেটা হয়েছে এটা 200 মেগাওয়াট উইদাউট spend anything, only when they do the construction, one time only spend the investment, তারপরে এই যে কন্টিনিউয়াস যে সুবিধাটা তারা পাচ্ছে, এখানে ইলেকট্রিসিটি সারপ্লাস, পুরোটাই গ্রিন। বাট এখানেও কয়লা ভিত্তিক প্লান্ট আছে, বিদ্যুৎ কেন্দ্র আছে, 2টা আছে তারা, এবং এদের নিজস্ব কয়লা ছাড়া ওকে কয়লাও আছে, এদের নিজস্ব কয়লা। আমাদের কয়লাগুলো যায় ইন্দোনেশিয়া থেকে, আমাদের পাশ থেকেই যায়। তো গ্রিন যেটা বলছি, সোলার হতে পারে, উইন্ড হতে পারে। উইন্ডটা আমাদের দেশে ফিজিবল না, কারণ আমাদের দেশে তো ওই ধরনের উইন্ড নেই, যেটা আছে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে, ফিনল্যান্ড, আইসল্যান্ড, হ্যাঁ, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, এগুলো স্ক্যান্ডিনেভিয়ান দেশ। ওখানে ম্যাক্সিমাম সময় ঠান্ডা এবং খুবই উইন্ড ফ্লো হয়। তো উইন্ড মিলগুলো ওই দেশের জন্য খুবই ফিজিবল, এবং তারা এটা ইউজ করে তারা গ্রিন এনার্জি সাপ্লাই পাচ্ছে। তারপরে হতে পারে হাইড্রো, যেটা আমাদের দেশে পসিবল না, কারণ আমাদের তো নদীই নাই। এক নদী আছে, পদ্মাও তো মরে গেছে, আমাদের গড়াই তো শুকায় যায়। তো হাইড্রো প্রজেক্ট কোথায় করবো? হাইড্রো প্রজেক্ট করার তো সুযোগ নেই, আর হাইড্রো প্রজেক্ট করতে গেলেও তো আমাদের করতে দেয় না। হ্যাঁ, আমাদের উপরে আবার লোকজন আছে, তারা বাধা দেয়। তো এটা তো বহু রকমের সমস্যা। তো হাইড্রো প্রজেক্ট বাংলাদেশে হওয়ার সম্ভাবনা নাই, হবেও না। হ্যাঁ, যদি করা যেত, যদি এটা গঙ্গা ব্যারেজ হইতো, সেখানে হয়তো করলে একটা প্রজেক্ট করা যেত, বড় মাপের একটা হাইড্রো প্রজেক্ট করা যেত। তো হাইড্রোটা আমাদের দেশে ওইরকম ফিজিবল না। আর একটা আছে হাইড্রোথার্মাল, সেটাও এক্সপেন্সিভ, ওইটাও আমাদের দেশে ফিজিবল না। আমাদের দেশে ফিজিবল নিউক্লিয়ার,
যেটা রূপপুরে হয়েছে, কবে শেষ হবে একমাত্র আল্লাহ জানে। তো সেই রূপপুরে নিউক্লিয়ার প্রজেক্ট তারা করছে। এখন নিউক্লিয়ার প্রজেক্টের সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে নিউক্লিয়ার ওয়েস্ট যেটা জেনারেট হয়, আমাদের দেশে সেই ধরনের ল্যান্ডফিলিং সিস্টেমটা নেই। আমরা ওই ওয়েস্টকে ইয়ে করতে পারবো না, কারণ ওখান থেকে রেডিয়েশন হবে। তো যে যারা করে দিচ্ছে তারা নাকি ওটা নিয়ে যাবে তাদের দেশে, এই শর্তেই নাকি হচ্ছে শুনছিলাম। তো এখনো তো তারা ইসে যায়নি, প্রোডাকশনে এখনো শুরু হয়নি, প্রোডাকশন হয়নি। তো প্রোডাকশন হলে হয়তো সেখান থেকে একটু ভালো ইয়ে হবে। এটার একটা বড় বেনিফিট আছে, নিউক্লিয়ার রিয়াকশন হয়। আমরা এটা পড়ছি আন্ডারগ্রেডে, আমাদের একটা কোর্সই ছিল নিউক্লিয়ার কেমিস্ট্রি। এটা একটা চেন রিয়াকশন হয়, চেন রিয়াকশন হয়। তো এই চেন রিয়াকশন আর ইউরেনিয়ামের যে ইউরেনিয়াম দিয়ে এই প্লান্ট গুলো চালানো হয়, রিয়াক্টর গুলো চালানো হয়, এই ইউরেনিয়ামটা অতটা ইনরিচ না। যেটা দিয়ে অ্যাটম বোম করা হয় ওটা তো প্লুটোনিয়ামে নিয়ে যাওয়া হয়, এটা ইউরেনিয়ামের 236 এই পর্যায়ে থাকে। এখান থেকে যে রিয়াকশনটা হয়, চেন রিয়াকশনটা হয়, এটা লং টাইম চলতে থাকে এবং এখান থেকে প্রচুর পরিমাণে থার্মাল মানে হিট উৎপাদন হয়। ওই হিট দিয়ে এটা কিন্তু ইউরেনিয়াম সরাসরি কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে না, এখান থেকে ওয়াটার বয়েল করা হয়, ঠিক আছে, মানে স্টিম তৈরি করা হয়। স্টিমকে টারবাইনের উপরে ফেলানো হয়, তখন টারবাইন মুভ করে, রোটেট করে, সেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হয়। সেম প্রসিডিউর কিন্তু হাইড্রোতে স্টিম করা হয় না, হাইড্রো ডাইরেক্ট ওয়াটার অনেক উঁচু থেকে নিচেই টারবাইনের উপরে স্প্রে করার মতো করে দেওয়া হয়, তখন টারবাইন মুভ করতে থাকে। তো এই হলো প্রসেস। আমাদের দেশে এটা সম্ভব, গ্রিন এনার্জি বলতে ওটা সম্ভব, নিউক্লিয়ারটা, রাদার দেন আদারগুলো। হ্যাঁ, আর একটা এখন সম্ভব, সেটা হচ্ছে যে সোলার। হ্যাঁ, সোলারটা এখন অনেক পপুলার হয়ে যাচ্ছে, বিশেষ করে ইরিগেশনের ক্ষেত্রে। সোলার পপুলার। এখন এই সোলারটা যেটা আমরা করতে পারি, আমরা একটা রেগুলেশন করে ফেলতে পারি এই সোলার এনার্জি দিয়ে। যেহেতু আমাদের দেশের সরকার এনার্জি ক্রাইসিস মেটাতে পারছে না, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখন সোলারের ইফিসিয়েন্সি লেভেলটা এখনো ওই পর্যায়ে উন্নীত হয়নি। এখন লেটেস্ট যে পারভস্কিট যেটা আছে সেটার ইফিসিয়েন্সি 22 থেকে 24%। তো এইটার ইফিসিয়েন্সি যদি 35 to 40% নিয়ে যাওয়া যায় তাহলে একটা রেগুলেশন হবে। তখন অফগ্রিড, এটাকে বলা হয় অফগ্রিড, কোনো গ্রিড থাকবে না। এখন যেমন ওয়াইফাই হয়েছে না, তার ছাড়া টেলিফোন, মোবাইল হয়েছে না, তার ছাড়া মোবাইল, টেলিফোন। এখন কোথায় আপনি বসে আছেন, কোথায় আমি বসে আছি, কথা হচ্ছে। হ্যাঁ, আগে তো এগুলো সম্ভব ছিল না, তার ছাড়া তো হইতো না। তো এখন তো ইলেকট্রিসিটি, তার দিয়ে ইলেকট্রিসিটি এদিক থেকে ওদিকে নিয়ে টানাটানি করছে। তো সোলারটা হবে হচ্ছে অফ গ্রিড, মানে গ্রিড ছাড়া। তো এইটা করার জন্য যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে যে কিছু ইউনিক এবং নোবেল ম্যাটেরিয়াল ডেভেলপ করা দরকার, এবং ওই ম্যাটেরিয়ালগুলো ইনকর্পোরেট করে যে প্যানেলগুলো তৈরি করা হবে, সেই প্যানেলের ইফিসিয়েন্সি যদি আমরা অ্যারাউন্ড 40-তে উন্নীত করতে পারি তাহলে ওইটা হবে লেটেস্ট জেনারেশন। এখন তো 4th জেনারেশন চলছে, তখন 6-7 জেনারেশন সোলার প্যানেল চলে আসবে। আমি একটা ইনিশিয়েটিভ নিয়েছি এখানে, সেটা হচ্ছে যে খুলেই বলি, এটা চুরি হবে না, এটা চুরি করা সম্ভব না। সেটা আমি বাঁশ আছে না, বাঁশ, এগুলো মানুষ শুনলে হাসবে, বাঁশ দিয়ে ওইসব হয়। বাঁশটার থেকে আমরা গ্রাফিন অক্সাইড, রিডিউস গ্রাফিন অক্সাইড আমরা এটা তৈরি করব, এবং আমরা এটার একটা পর্যায়ে অলরেডি উপনীত হয়েছি। তো আমরা ওই প্রায় কাছাকাছি
রিডিউস গ্রাফিন অক্সাইডের কাছাকাছি পৌঁছে গেছি, RGO। এবং আমি যেখানে আছি এই আইল্যান্ডটা টোটালি ইউনিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। এর সয়েল, এর এনভায়রনমেন্ট and all other aspect is different from other part of the Malaysia and other part of the world. তো এখানে যে সমস্ত প্লান্ট গ্রো করে এদের প্রপার্টিজও ইউনিক, এগুলা আর 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 অন্যগুলোর সাথে মিলবে না। হ্যাঁ, এগুলো অন্যগুলোর সাথে মিলবে না। তো সেই জন্য এখান থেকে আমি একটা স্পিসিস, একটা বাঁশের একটা স্পিসিস নিয়েছি, সেটা থেকে রিডিউস গ্রাফিন অক্সাইড তৈরি করে ওইটা দিয়ে সোলার সেল তৈরি করতেছি। ওই সোলার সেল আশা করছি যে তার এফিসিয়েন্সি অবশ্যই এই 24-25-এর মধ্যে থাকবে না, মোর দ্যান 30 to 35 এর দিকে চলে যাবে। যদি এটা হয় এবং এটা যদি সাকসেসফুলি কমপ্লিট করতে পারি এন্ড অফ দ্য ইয়ার্স, আশা করছি এটা হবে। তো হলে আমরা একটা জেনারেশন সোলার সেল নিজেরাই ডেভেলপ করতে পারছি। তো আমার একটা টার্গেট আছে, যদি এটা হয় এটা একটা প্যাটেন্ট করে আমি বাংলাদেশে অত্যন্ত গ্রাম অঞ্চলগুলিতে সাপ্লাই করব, বাংলাদেশের মানুষ কিছু উপকৃত হোক। হ্যাঁ, এটা আমাদের জন্য একটা অপার সম্ভাবনার দ্বার হ্যাঁ, উন্মোচন এটা করে। একটা ব্যাপার। আর একটা ব্যাপার, আমি তো ম্যাটেরিয়াল কেমিস্ট্রি নিয়ে কাজ করি। তো আমাদের দেশে অনেক বিশ্ববিদ্যালয় আছে। Among all of these universities, one and only university, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, তারাই কিন্তু বাংলাদেশের জন্য কিছু করছে এবং কিছু দিছে, রিয়েল লাইফে কিছু দিছে। আমি যদিও ওই ইউনিভার্সিটির 6 month এক্স স্টুডেন্ট, আমি নিজে জানি, কারণ আমার ওই চাষাবাদ ভালো লাগতো না বলে আমি নিতে পালাইছিলাম। হ্যাঁ, কিন্তু এখন বুঝি না ওটা দেশের জন্য অনেক কিছু করছে। তো বাট আমাদের দেশে যে এত এত বিভিন্ন রকমের ডিসিপ্লিন, প্রোগ্রাম, অ্যাপ্লাইড সাবজেক্ট, এগুলো কত কিছু আছে না, কিন্তু কেউ কিছুই কোনো দেশের মানুষের জন্য, সোসাইটির জন্য কিছুই দিতে পারে না আজ পর্যন্ত না, যে না এই যে প্রোডাক্টটা আমি তৈরি করছি এবং সেটা আমার দেশের, আমার মানুষের কল্যাণে এটা ব্যবহার হচ্ছে। তো ওই দিক থেকে চিন্তা করে একটা ন্যানো ফার্টিলাইজার ডিজাইন এবং ডেভেলপ করছি। সেটারও আমি শেষ পর্যায়ে আছি। আমি আমার বাসায় বেগুন গাছের উপরে অলরেডি অ্যাপ্লাই করছি। তো সে বেগুন গাছের এখন ভয়ঙ্কর চেহারা হয়েছে। তো আমি আশা করতেছি এটাতে আমি সাকসেসফুল হব ইনশাল্লাহ। তো এরপরে আমি এটারও একটা প্যাটেন্ট করবো এবং এটাও বাংলাদেশে সাপ্লাই দিব। তো এই দুইটা আমার প্রোডাক্ট হিসেবে আমি এটাকে দিব, কারণ আমার এখন অলমোস্ট নিয়ার 400 পাবলিকেশন, আমার 15টা বই আছে। এ পর্যন্ত আমার আন্ডারে প্রায় 15 জন পিএইচডি করছে, 15টা পিএইচডি ডিগ্রি দিয়েছি। তো 15টা পিএইচডি ডিগ্রি দেওয়ার মানে আমি নিজেই 15টা পিএইচডি করছি। সুপারভাইজারের ডিগ্রি দিতে গেলে সুপারভাইজার আর একবার ডিগ্রি করতে হয়। হ্যাঁ, 15-20টা মাস্টার ডিগ্রি করছে। তো এদিক দিয়ে এখন আমার আর কোনো আক্ষেপ নেই। এখন একটা দিকেই আমার সেটা হচ্ছে যে দেখি দেশের জন্য 2-একটা প্রোডাক্ট তৈরি করে দিতে পারি কিনা। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা স্যার, মালয়েশিয়াতে উচ্চ শিক্ষা সম্পর্কে আমাদের আরেকটু বলেন স্যার। আমি স্যার আপনার পরিচয়টা বলেন। আমার নাম হাসনা বানু মুমু। আমি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে অনার্স আর মাস্টার্স শেষ করেছি স্যার। এখন আমি আর্লি চাইল্ড পলিটিক্স অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, পলিটিক্স অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ওকে। জি স্যার। এখন আপাতত স্যার আমি সেকেন্ড মাস্টার্সের প্ল্যান করছি, আর আর্লি চাইল্ড এডুকেশনের উপরে স্যার আমি একটা গবেষণা কাজ করতেছি রাজশাহী ইউনিভার্সিটির সঙ্গে। স্যার এবার আমাদের বলেন যে মালয়েশিয়াতে এই সাবজেক্ট সম্পর্কে কেমন কি সুবিধা আছে? হ্যাঁ, মালয়েশিয়াতে আছে। আপনি তো পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করছেন। জি স্যার। স্যার আমার আসলে সাবজেক্টটা ছিল অনার্সে পলিটিক্স অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, কিন্তু বেসিক্যালি ওই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যে বললাম না, পলিটিক্যাল সায়েন্স থেকে এগুলো বিভিন্ন শাখা প্রশাখা বের হয়েছে। কিন্তু মাস্টার্সটা আবার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ছিল, ওটা ভাগ হয়ে গেছে। অসুবিধা নাই, ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে। ওটা
আহ, আমি আপনাকে বলি, আপনি এখন আপনার ইয়েটা কি, ভিশনটা কি, মানে কি করতে স্যার চান? আমি চাচ্ছি স্যার আর্লি চাইল্ড এডুকেশনের উপরে সেকেন্ড মাস্টার্স করব, করে তারপর পিএইচডির জন্য অ্যাপ্লাই করব। আচ্ছা, আসলে আমাদের দেশের ছেলেমেয়েরা অনেকেই পিছিয়ে আছে সোশ্যাল সায়েন্সের রিসার্চ গবেষণার ক্ষেত্রে। সোশ্যাল সায়েন্সেরও অনেক বড় মানে অনেক ওয়াইড পার্সপেক্টিভ আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, যেটা মালয়েশিয়াতেও আছে। স্যার ওটা কেমন? সেটা হচ্ছে এরকম, সোশ্যাল সায়েন্স বলতে পলিটিক্যাল সায়েন্স তো সোশ্যাল সায়েন্সের মধ্যেই পড়ে। জি স্যার। তো এখানে পলিটিক্যাল সায়েন্সের যে কোনো শাখায় করা যেতে পারে, মানে সোশ্যাল সায়েন্সের যে কোনো ব্রাঞ্চেই উচ্চতর ডিগ্রি নেওয়া যেতে পারে। সেটা সেকেন্ড মাস্টার্স হোক, পিএইচডি হোক, করা যাবে। করার পরে সারা দুনিয়াতে এর অপরচুনিটি আছে। সেটা ইউনিভার্সিটির শিক্ষক হওয়া থেকে শুরু করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে জব করা, যেমন ইউনাইটেড নেশনসে জব করা। ইউনাইটেড নেশনসের সোশ্যাল সায়েন্সের এই ফিল্ডগুলোতে প্রচুর লোক নাই তারা, যেটা আমাদের দেশের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা জানেই না। ও আচ্ছা, না স্যার আমি হয়তো জানতাম জানেই না। না। এবং তাদের এই যে ইউনাইটেড নেশনের যে সারা ওয়ার্ল্ড ওয়াইড যে বিভিন্ন দেশে যে তাদের মানে ব্রাঞ্চগুলো আছে, খোদ নিউ ইয়র্ক সহ, তো সেখানে এই যে ডিফারেন্ট কন্টিনেন্টের অনেক জায়গায় এদের অফিস আছে, সেখানে তাদের পোস্টিং হয় এবং বেতন ভাতা দিয়ে সবকিছু আসে হচ্ছে ওই ইয়ে থেকে, ইউনাইটেড নেশন থেকে। তো এই দিক দিয়ে আমি বলবো কমিউনিকেশন স্কিলটা বাড়াতে হবে, ঠিক আছে? জি স্যার। বেসিক্যালি ইংলিশটা, কমিউনিকেশন স্কিলটা বাড়াতে হবে। কমিউনিকেশন স্কিলটা বাড়ানোর সাথে সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা ভালো জায়গা থেকে একটা প্রেস্টিজিয়াস একটা মাস্টার্স এবং একটা পিএইচডি করতে হবে। করার পরেই আপনি বুঝতে পারবেন যে আপনার লাইফে কতটা সেন্স, এবং আপনি ভালো পজিশনে আপনি ইয়ে পাবেন, জব পাবেন, সেটা বিশ্ববিদ্যালয় হোক বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে হোক। জি স্যার। তাহলে স্যার আমার কি আর্লি চাইল্ড এডুকেশন থেকে কি সোশ্যাল সায়েন্সের কোনো কিছু নিয়ে গবেষণা করা উচিত ছিল? আসলে আর্লি চাইল্ডটা হয়েছে কি, এটা ওই যে অনেকটা ন্যারো ডাউন হয়ে গেছে, বেশি সাইকোলজি টাইপের হয়ে গেছে। সাইকোলজি যেমন মানুষের এই মন ফোন নিয়ে এই যে ইয়ে টিয়ে করে আর কি, এগুলা জাজ করে ইয়ে করে। আর্লি চাইল্ডটা আসলে বাংলাদেশে কতটা এর ইয়ে আছে আমার অতটা জানা নেই, কিন্তু বাইরের দেশে আর্লি চাইল্ডের ইয়ে আছে, কিন্তু এটা মানে একেবারেই ভেরি ন্যারো একটা ইয়ে হয়ে গেছে। যে জিনিসটা করতে হবে কি, মাস্টার্সটা যেন একটু ওয়াইড ফিল্ড হয়, যেন মানে চাকরির অপশনটা অনেক বেশি থাকে আর কি। অনেক অনেক জায়গায় যেন অ্যাপ্লিকেশনগুলো দেয়া যায় যেখানে ফিট করে। এখন যদি শুধু আর্লি চাইল্ড হয়, তো সেই ক্ষেত্রে যেটা হয় যে শুধু ওই সেকশন ছাড়া বাকি জায়গায় যদি তারা অ্যাকসেপ্ট না করে, তখন একটু ইয়ে হয়ে যায় না? জি স্যার, তখন তো প্রবলেম হয়ে যাবে। প্রবলেম হয়ে যায়। তো এত কষ্ট, এত স্ট্রাগল, এত সময়, এত কিছু, এত পরিশ্রমের পরে তো একটু ভালো কিছু পেতে হবে, তাই না? জি স্যার, অবশ্যই। আপনি এই যে আপনার কাছ থেকে শুনলাম স্যার, তাছাড়া আসলে সঠিক গাইডলাইনও পাই নাই। ওইটা মনে হয়েছিল যে এটাতেই করি, ওটার উপরে। আমি আপনাকে বলি, শুনেন, এই যে আমরা তো আসলে আমাদের দেশে এগুলো আসলে ওই মোটিভেশন টক হয় না তো। আর কলেজ স্কুলগুলোতে শিক্ষকরা অত স্টুডেন্ট ফ্রেন্ডলি না, তারা জানলেও এগুলো শেয়ার করে না, বলে না। এটা একটা প্রবলেম। আসলে ভালো মন্দ দিকটা স্টুডেন্টদেরকে বলতে হয়, বোঝাতে হয়, যে শুধু এই অ্যাপ্লাইড সাবজেক্টের পিছনে যারা আসলে ভালো কিছু ফিউচারে আরো অনেক বড় কিছু হতে চাও, বড় কিছু করতে চাও, তাদেরকে ওই মানে মেইন স্ট্রিমের সাবজেক্টে পড়তে হবে। যেমন সোশ্যাল সায়েন্সে যেমন ফিলোসফি আছে, যেমন ইয়ে
রাষ্ট্রবিজ্ঞান যেটাকে বলা হয় আর কি, পলিটিক্যাল সায়েন্স আছে। কারণ পলিটিক্যাল সায়েন্স সারা দুনিয়াতে আছে, কোথায় নাই পলিটিক্যাল সায়েন্স। এবং পলিটিক্যাল সায়েন্সে যদি কেউ অনার্স, মাস্টার্স, পিএইচডি করে এবং তার যদি লেখালেখির ভালো ইয়ে থাকে, পাবলিকেশন থাকে, তার ডিমান্ড ওই সায়েন্সের কোনো অংশের থেকে কম না, অনেক ডিমান্ড আছে তার। হ্যাঁ, আমি তো দেখছি যে আমার ইউনিভার্সিটিতে আছে, ব্রুনাইতে আছে, আমাদের মালয়েশিয়াতে অনেক ইউনিভার্সিটিতে আছে, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে সোশ্যাল পলিটিক্যাল সায়েন্সের যে জমজমাট অবস্থা, হ্যাঁ, সব জায়গাতেই আছে। আচ্ছা আচ্ছা স্যার, আপনার কাছ থেকে কি কোনো হেল্প পাবো? আমি যদি আপনাকে কোনো প্রবলেম মনে হয় আপনাকে নক করলে আপনি হ্যাঁ আমাকে হ্যাঁ, একটু অসুবিধা বলতে নেই, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। জি স্যার, ইনশাল্লাহ। আপনার বাড়ি কোথায়? আমার বাসা কুষ্টিয়াতে স্যার, কুষ্টিয়া দৌলতপুর। আচ্ছা, সব আমাদের কুষ্টিয়ার লোকজন। জি, এখানে সবই হেল্প তো কুষ্টিয়া। তাহলে করাই লাগবে, কিছু তো করার নেই। জি স্যার, কারণ এই যে আমি এখন শুনলাম, এখন মাথার ভেতরে কাজ হচ্ছে যে না ঠিক আছে, তাহলে তো আমি মনে হয় রং ওয়েতে যাচ্ছিলাম। না, অসুবিধা নাই, কারণ কোনো পরামর্শ লাগলে গিয়ে থাকলে আর আমার দিক দিয়ে কোনো হেল্প লাগে আমি হেল্প করবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ স্যার। আর সুকান্ত কিছু বলতে চাচ্ছে মনে হয়। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি সুকান্ত, আমি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বলছি। আমার অনার্স মাস্টার্স অলমোস্ট কমপ্লিট। আমি এখন থিসিস করতেছি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। আচ্ছা, তুমি কি ওই যে স্যার আমি তোমাদের কার আন্ডারে করছো? স্যার আমি আরিফুজ্জামান স্যারের কাছে করছি। আরিফুজ্জামান। রিসার্চ এরিয়া কোনটা? স্যার স্পেশালি আগে অ্যাডজর্বেন্ট বা বায়োকম্পোজিট এগুলো নিয়ে কাজ করছেন। তো রিসেন্টলি উনি একটু ন্যানো টেকনোলজি নিয়ে কাজ করতেছেন, ন্যানো ম্যাটেরিয়ালস। সুকান্ত, তোমাকে তুমি বললাম, কিছু মনে নিও না। হ্যাঁ স্যার, অবশ্যই অবশ্যই। বলছি যে তুমি আর তোমার টাইটেলটা কি, তোমারটা বলো। স্যারেরটা রাখার দরকার নেই, তুমি বলো। স্যার আমারটা হচ্ছে কি, আমি ওই এখনো কাজ করতেছি। আমি আপাতত আলফা সেলুলোজটা এক্সট্রাকশন করছি, সিনথেসিস করছি কনহাস্ক থেকে। এখন স্যার আচ্ছা। আমার টাইটেলটা হচ্ছে ওইটাতেই আমি হচ্ছে একটা অ্যাডজর্বেন্ট তৈরি করব, অ্যাডজর্বেন্ট পাউডার দিয়ে ওটা দিয়ে হচ্ছে আমি হেভি মেটাল রিমুভ করবো ওয়েস্টার থেকে। আর স্যার Good, আমাদের very good. ডিপার্টমেন্টে এটা শোনো, আমি বুঝতে পারছি। এটা তুমি কন্টিনিউ করো এবং আমার কোনো হেল্প লাগলে তুমি আমাকে বলো, তোমাকে একটা পেপার করতে হবে। হ্যাঁ স্যার, আমি আরেকটু মানে পরামর্শ চাচ্ছিলাম আপনার কাছ থেকে, যে আমার এইমটা হচ্ছে কি স্যার, আমি হাই স্টাডির জন্য বাইরে হয়তো শিফট করবো, সেভাবে আগাচ্ছি। তোমাকে তো আমি জাপানে এক জায়গায় সেট করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। স্যার আমি আরেকটা জিনিস চাচ্ছিলাম যে আসলে মানে আমাদের ডিপার্টমেন্টের যে লিমিটেশনের কাছে থাকে, বা আমাদের অন্যান্য টিচার যারা আছেন হয়তো জেনে থাকবেন, আপনার যেটা বললেন মনে হলো, তো ওনারা সাধারণত এই পলিমার তোমার ডিপার্টমেন্টের যে ফাউন্ডার, সে আমার শিক্ষক ছিল, প্রফেসর আলাউদ্দিন। ওই যে আলাউদ্দিন স্যার। হ্যাঁ তাহসিনের কি জানি উপজেলার মানুষ, মিরপুরের লোক। হ্যাঁ 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 স্যার, আমি কুষ্টিয়াতেই থাকি, এখানে 7 বছর ধরে আছি কুষ্টিয়াতে শহরে বাড়ি থেকে। কোথায়? হোম ডিস্ট্রিক্ট মাগুরা। তুমি তো এই এলাকারই ছেলে। হ্যাঁ স্যার। স্যার মানে বাইরের স্টাডিজের জন্য, মানে এই যে এখানে যে আপনাদের আজকে যে সেমিনারটা ছিল যে স্মার্ট বায়োকম্পোজিট, এইটার জন্য আমি এইটার ফান্ড পাইলে তোমাকে সুযোগ করে দেবো, তুমি আসতে পারো আমার এখানেও। আর আমার ফান্ড ছাড়া তো আসা তোমার কষ্ট, ফান্ড না হলে তো স্কলারশিপ দেওয়া যাবে না, স্কলারশিপ ছাড়া তো আর আসবে তুমি। দেখি যদি সামনে ফান্ড পাই, তুমি আমার এসে থাকলে আমি দেখবো, আর না হলে আমার ফ্রেন্ডের কাছে পাঠিয়ে দেবো ফুকুশিমা ইউনিভার্সিটি, জাপানে। হ্যাঁ স্যার। স্যার আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে এখন এই যে আলফা সেলুলোজ বা অ্যাডজর্বেন্ট বা কম্পোজিট যেগুলো আছে, এগুলো বাইরের দেশগুলোতে আসলে কোন অ্যাপ্লিকেশনটা বেশি ফোকাস করে, যে আমি হেভি মেটাল বাদে সেই দিকে ফোকাস করতে পারি? তুমি যেটা করছো এখন, ওই হেভি মেটালটা করো, আর ডায়ের উপরে অ্যাপ্লিকেশনটা করে দেখো, ডাই কি পরিমাণে ডাই রিমুভ করতে পারে তোমার অ্যাবজর্বেন্ট। তোমাদের মিথাইল ব্লু ডাই আছে না? হ্যাঁ স্যার আছে, মিথাইল ব্লু আছে। মিথাইল ব্লু ডিফারেন্ট কনসেন্ট্রেশনে তৈরি করে, হ্যাঁ, পিপিএম লেভেলে যাবা, ডিফারেন্ট পিপিএম এ তৈরি করে, মনে করো 1 ppm 2 ppm 3 ppm 4 ppm এরকম করে তোমাদের তো ক্যারেক্টারাইজেশন করার ইয়ে আছে, এএস আছে। স্যার এটা আমরা আসলে ডিপার্টমেন্টে নেই, আমরা বাইরে থেকে করি সাধারণত। হেভি মেটাল ডিটেক্ট করতে হলে তো এএস লাগবে, টেস্টটা লাগবে, এটা স্যার রাজশাহী থেকে করি। আচ্ছা, আর ইয়েটা ইউভিস আছে?
আহ, ওটা আমরা স্যার রাশিয়াতে করি, বাট আমাদের যেটা আছে সেটা অ্যানালগ টাইপ, তো এটা আমরা জাস্ট একটু ধারণা নিই করে। তো যাই হোক, অসুবিধা নাই, তুমি কাজটা চালায় যাও, আমার সাথে যোগাযোগ রাখো। স্যার আর স্যার পাবলিকেশনের ব্যাপারে একটু শুনতাম, সেটা হচ্ছে কি স্যার, মানে কাজটা আমি করতেছি আমার সুপারভাইজার সাথে কথা বলেই, বাট তারপরও আমার ডিপার্টমেন্টের বড় একটা ভাই, উনি অস্ট্রেলিয়াতে থাকেন, পিএইচডি করছেন, ওনার সঙ্গে করছি। তো উনি আমাকে বলছিলেন যে যে কাজ যদি ভালোভাবে করা যায় তাহলে একটা থিসিসের ডাটা দিয়েও 2টা পাবলিকেশন এবং ভালো জার্নালে করা সম্ভব। 2টা না, তুমি তো মাস্টার্স করতেছো না? স্যার মাস্টার্সের থিওরি এক্সাম শেষ, আমার এখন থিসিস সেমিস্টার চলে। আর আমাদের এখানে মাস্টার্সে কি হয় জানো? এই যে আমার একটা মেয়ে মাস্টার্স শেষ করলো, তার মাস্টার্স থিসিস থেকে 4টা পাবলিকেশন হয়েছে, চিন্তা করতে পারো? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো ওই কে অস্ট্রেলিয়ায় কার কথা বলছো? মনজুরুল ইসলাম পার্থ ভাই। আর আমি ভাবছি আবার সাকিনুলের কথা বলছো। সাকিনুল আছে রিমটে, ও ইসলামী ইউনিভার্সিটি থেকে পাস করা। ও আমার চেনে, ওকে নিয়ে আসছিলাম মালয়েশিয়া থেকে মাস্টার্স করে অস্ট্রেলিয়ায় চলে গেছিলাম। তো যাই স্যার হোক, হ্যাঁ, পাবলিকেশনের ব্যাপার একটা জিনিস যেটা দেখি সেটা হচ্ছে যে মানে তুমি আমি- পাবলিকেশনে আমার হেল্প লাগলে বললো, আমি একটা হ্যাঁ স্যার, জার্নালের ম্যানেজিং এডিটর। আমার ল্যাব সম্পর্কে তো একটু বলি, যে আমার ল্যাবে স্যার যেহেতু এখন 2টা দিক নিয়ে ফোকাসড আছেন, তো আমার ফ্রেন্ডরা যারা আছেন তারা কয়েকজন মানে ন্যানো নিয়ে কাজ করতেছেন। তো ওদের ক্ষেত্রে দেখি যে আমার যে সিনথেসিস পাথওয়ে বা মেথোডোলজি আছে, এটা অনেক লং, আমাকে অনেক টাইম ধরে করতে হয় এবং সময় সাপেক্ষ। আর ওরা যেটা করে, ওদের ন্যানোর কাজটা জাস্ট ওরা যে কাজ 2 দিন করে, আমার সেই কাজটা 2 মাসেও শেষ হয় না, মানে আমার তো ওয়েট তো আলাদা। তো তারা সেই 2 দিনে করে বা 3 4 5 দিন করে ওরা ক্যারেক্টারাইজেশন করে ডাটা, সেখান থেকে দেখা যাচ্ছে পাবলিকেশনের জন্য পেপার টেপার লিখে ফেলতে পারে। তো আমি সেখানে একটু মাঝে মধ্যে একটু ডিপ্রেশনে যাই যে আমি এতদিন ধরে কাজ না করছি, না, ওদের তো ডিপ্রেস হওয়ার দরকার নাই সুকান্ত, ডিপ্রেস হওয়ার দরকার নাই। তোমার কাজের ওয়েটটা আলাদা, তুমি তো আলফা সেলুলোজ তৈরি করতেছো না, হ্যাঁ স্যার। এটা তো সহজ না, বুঝো নাই? হ্যাঁ স্যার। ওই যে ফেজটা তুমি কিভাবে প্রুভ করবে সেটা নিয়ে তো আমি টেনশনে আছি। এটা আলফা হলো কিনা সেটা স্যার বুঝবো এটা কি কিভাবে? এফবিআই করালে কি বুঝতে পারবো না? না না, এফটিআর দিয়ে হয় না তো সোনা। এটা করতে হলে তোমার করতে হবে এক্সআরডি করে ওখান থেকে ফেজ সেপারেশন করতে হবে, এটা আলফা ফেজ হলো না বিটা ফেজ হলো, কোনটা হলো সেটা সেখান থেকে ডিটেক্ট করা যায়। স্যার এক্সআরডি তে ওটা কি ন্যানো ম্যাটেরিয়াল করে না, ওটা ন্যানো হয়েছে কিনা? এক্সআরডি ন্যানো করে না, টিইএম দিয়ে ন্যানো মেজার করা যায়, ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে। স্যার মাইক্রোস্কোপি যেটা বাংলাদেশে আছে কিনা আমি জানি না। স্যার আছে, বাই টেমও আছে স্যার, সেম আছে, ইউবি এফটিআইআর এক্সআরডি। স্যার ও এক্সআরডি তাহলে আমি তো ইজিলি আছে করতে তো, পারবো। তাহলে তুমি ওই টেম দাও, ওটা দিয়ে ন্যানো মেজার করো। আর এক্সআরডিটা কোথা থেকে করবা? স্যার আমি ওটা ইজিলি করতে পারবো, ফ্রি করতে পারবো। এটা হচ্ছে বিসিএস এর আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই থাকেন, তো উনি ফ্রি করে দেন, জাস্ট ওনার একটু অথরশিপে নাম দিলেই হয়। হ্যাঁ, তাকে বললো যে আমাকে এক্সআরডিটা করে দেন এবং এখান থেকে আপনার ফেস সেপারেশনটা করে দেবেন, আলফা বিটা ফেসটা। আলফা বিটা সেপারেশনটা করে দিতে বলবো। হ্যাঁ, বলবেন যে আমি এখান থেকে প্রুভ করতে চাই যে এটা কোন ফেজে আছে। মনে আছে ব্রাক্স ল এর কথা মনে আছে? এন ল্যামডা ইকুয়াল টু 2d sin থিটা। হ্যাঁ, ওইটার উপরে বেসিস করেই তো এক্সআরডি তৈরি হয়েছে। হ্যাঁ স্যার, আমি এক্সআরডির যে ডাটা থেকে ওটা যে এক্সট্রাকশন বা যে কাজগুলো করতে হয়, অরিজিন সফটওয়্যার, এগুলো আমি স্যার শিখে ফেলছি। অরিজিন আছে তোমার কাছে? হ্যাঁ স্যার, অরিজিন ভেস্টা এমএস যে মেন্ডেলি জোটেরো সবগুলোর কাজই করি। ভেরি গুড। করো তো ভালো, এটা খুব ভালো, খুবই ভালো ডিসিশন এবং খুব ভালো চিন্তা সবার তোমাদের, তোমরা ভালো কিছু করো। হ্যাঁ স্যার, আর স্যার আরেকটা কথা বলছিলেন আপনি, মানে এটা আমার রিসার্চের বাদে আপনি যেটা বলছিলেন যে ফার্টিলাইজারটা ইউজ করলে দেখা যাচ্ছে যে মানে ফলন দ্বিগুণ হচ্ছে, ওইটা আসলে স্যার আমি আসলে একটা এগ্রিকালচার ফ্যামিলি থেকে বিলংস করি, তো স্যার ওইটা আসলে মানে কিভাবে করা যায় যদি একটু বলতেন। ওইটা টেকনোলজি তো বললে তো আর করতে পারবো না, ওটার অনেক সফিস্টিকেটেড ইকুইপমেন্ট আছে, বুঝছো? স্যার ওইটা তোমার একটা কন্ডিশনের মধ্যে করা হয়, ইনার্ট কন্ডিশনে। হ্যাঁ, তো ল্যাবটা একটু সফিস্টিকেটেড হওয়া লাগে, যেহেতু তোমাদের ল্যাবেই কিছু নাই, তুমি তো আর এটা ইয়ে করার দরকার নেই, যে তো তুমি মাস্টার্সটা শেষ করো, দেখি আচ্ছা। আমি যদি তোমার প্রজেক্ট পাই
আমি তোমাকে আচ্ছা একটা সুযোগ দেবো আর একটা মাস্টার্স করার জন্য, কারণ তোমাদের ওই মাস্টার্স টাস্টার্স ওখানে আসলে কিছু হয় না, বুঝছো? হ্যাঁ স্যার। তো তুমি মোটামুটি আর একটা এখান থেকে মাস্টার্স করে এখান থেকে তুমি আমেরিকা চলে যাবে। হ্যাঁ স্যার। আর যদি আমার এখানে ইয়ে না, প্রজেক্ট না হয়, তাহলে তোমাকে দেখি ইসে কি জানি বলে, জাপানে আমাদের ফ্রেন্ড আছে মন বসার জন্য, তোমার ইয়ে করা যায় কিনা। তারপর তোমাকে পাবলিকেশন করতে হবে, তুমি ওই হ্যাঁ স্যার। স্যার আমার দুইটা একটা পাবলিকেশন আছে অবশ্য, যদিও এটা আমার এই ফিল্ড রিলেটেড না। স্যার আর একটা কথা হচ্ছে কি যে আমি অলরেডি আরো দুই একটা পেপার লেখালেখি করতেছি, সেটা হচ্ছে কাজ আমি করিনি, বাট ওটা মানে যেহেতু পেপার লেখা শিখছি, বিভিন্ন সফটওয়্যার অ্যানালাইসিস কাজ শিখছি, তো ওই কারণে আমাকে দেখা হয়, ওগুলো নিয়ে আমি করছি। তো ওই পাবলিকেশন গুলো তো অন্য ফিল্ড রিলেটেড, তো ওইটা কি আমার আসলে ক্যারিয়ারে কোনো এফেক্ট পড়বে কিনা, মানে ভালো হবে কিনা? না, অসুবিধা নেই, সমস্যা নেই। তো ওটা ন্যানো রিলেটেড কাজই, আমি কয়েকটার জন্য কাজ করতেছি। না, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আপনি যে দিক নির্দেশনা দিয়েছেন স্যার, এইগুলোই আমি করতে থাকি, আর তারপর স্যার পরবর্তীতে আমি আপনার সাথে স্যার যোগাযোগে থাকবো স্যার। ওকে, নো প্রবলেম, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ সুকান্ত কুমারকে, স্যারকে প্রশ্ন করে এত সুন্দর তথ্য জানার জন্য, এবং ধন্যবাদ স্যারকে। স্যার অনেক তথ্য দিলেন আমাদেরকে, বিশেষ করে বিদেশে উচ্চশিক্ষা নিয়ে আমরা অনেক তথ্য পেলাম, এবং গবেষণার ক্ষেত্রে আমরা অনেক তথ্য পেলাম। স্যারের গবেষণা সম্পর্কে আমরা খুব সহজ সরল ভাষায় জানতে পারলাম। আজকের প্রোগ্রামে স্যারকে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রোগ্রামের সাথে স্যার যুক্ত ছিলেন অনেক সময়, এবং আমরা আশাবাদী যে আগামীতে আরো প্রোগ্রাম হবে, আমরা স্যারকে পাশে পাবো। স্যার আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। স্যার আমাদের এই বিষয়ে হ্যাঁ। কোনো কথা বলতে চান কিনা? না, ঠিক আছে, এটা এটা একটা ভালো ইনিশিয়েটিভ। দেশের অনেক ছেলে মেয়ে উপকৃত হবে, অনেকের অনেক কিছু অজানা থাকে উচ্চশিক্ষার জন্য, কারণ আমাদের দেশের এনভায়রনমেন্টটা এখনো ওই রকম শিক্ষক স্টুডেন্ট বান্ধব হয়নি, শিক্ষকরা না। এখনো হেল্পফুল না। সেটা আমাদের সময় থেকেই ছিল, তো আমি তো জানি, আমি তো ওখান থেকেই বড় হয়ে আসছি। আমরা টিচাররা মনে হয় যে আমার ছাত্রদের উপরে, মানে ছাত্র শিক্ষক সম্পর্কটা অনেকটা অ্যানিমির মতো। হ্যাঁ, তো ওটা তো অ্যানিমি না, ওটা হওয়ার দরকার ছিল ফ্রেন্ডলি, তো হয়ে গেছে উল্টাটা। তো যাই হোক, সময়ের পরিবর্তে আশা করি আস্তে আস্তে এগুলা ঠিক হবে। আর আমরা আপনাদের সবার জন্য আমার একটাই পরামর্শ, সেটা হচ্ছে যে যে যেখানে আছেন ঠিক মতো ওই পড়াশোনাটা চালায় যান, আর যেটা বললাম ওইভাবে আগান। সুযোগ আছে, আর আমার সাথে যোগাযোগ করলে আমার সাধ্যমতো আমি সাহায্য সহযোগিতা যা করার করবো। অবশ্যই স্যার, আপনার সহযোগিতা আমাদের একান্তই কাম্য। আজকে আপনি যে আপনার এত ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন আমাদেরকে, এর জন্য আসলে আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আগামীতে আমাদের এই অর্গানাইজেশনের বিভিন্ন বিষয়ে হেল্প লাগলে আমরা অবশ্যই আপনার দ্বারস্থ হব, এবং আমরা আশাবাদী আপনি আমাদেরকে সহযোগিতা করবেন। হ্যাঁ, এটা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার, এবং তো ধন্যবাদ ঠিক আছে, সকলকে এই সময় আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আগামীতে আমরা আরো কিছু প্রোগ্রাম করব। আগামীতে আমাদের সাথে যুক্ত থাকতে চোখ রাখুন বিজ্ঞানী.org এর পর্দায়। ধন্যবাদ সকলকে। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।